সদৃশতা চ্যাপ্টারটির এর আগে আমরা 4টি ক্লাস নিয়েছি। আজের এই পঞ্চম ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো এখানে এই সদৃশতা চ্যাপ্টারটির আমরা অনেক বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ উপপাদ্য আমরা কিছু শিখে ফেলেছি। আজও আমরা কিছু উপপাদ্য এবং কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যেগুলোর প্রমাণ আমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত, সেগুলো অবশ্যই আমরা প্রমাণ করে দিচ্ছি, এবং যেগুলো আমাদের প্রমাণগুলো মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় সেগুলো আমরা শুধু স্টেটমেন্টটাকে তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথমেই যেটা আছে, আমরা আজকে যেটা আলোচনা করব, যে উপপাদ্য নম্বর 45 তোমরা দেখবে আছে তোমাদের বইয়ে। 45 নম্বর যে উপপাদ্যটি আছে সেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে দুটি ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। এই ব্যাপারটা আমরা একটা আগের ক্লাসও আলোচনা করেছি, তবু আজকে আমরা বলে দেবো যে আরেকবার। ধরো এরকম তোমাদের দুখানা ত্রিভুজ আছে, যে ত্রিভুজগুলো হচ্ছে সদৃশ্য ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, সদৃশ্য মানে সদৃশ্য কোণী ত্রিভুজ। আমি এটা ধরে দিচ্ছি এ বি সি, আর এটাকে ধরে দিলাম ডি ই এফ। তো দুটো ত্রিভুজ যদি সদৃশ্য কোণী হয় তাহলে তারা কিন্তু পরস্পর সদৃশ্য হয়। সদৃশ্য কোণী মানে কি? যে একটি ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের সঙ্গে যদি সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুটিকে পরস্পর সদৃশ্য বলতে পারবো, মানে সদৃশ্য কোণী বলতে পারবো। আর সদৃশ্য কোণী হলে সদৃশ্য হয়। সদৃশ্য মানে তারা দেখতে কিন্তু একই রকম হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরো এর এই কোণটার সঙ্গে এর এই কোণটা হচ্ছে সমান, আবার এর এই কোণটার সঙ্গে এর এই কোণটা সমান। তাহলে 3 নম্বর যে কোণটা পড়ে থাকলো সেটা কিন্তু আমাদের না বললেও হবে, কারণ যখনই একটি ত্রিভুজে দুটি করে কোণ সমান হয়ে যাবে, যেহেতু একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 3 নম্বর কোণটা কিন্তু অটোমেটিক দুটোর ক্ষেত্রেই সমান হয়ে যাবে। ঠিক আছে? তাহলে একটি ত্রিভুজের যদি দুটো করে কোণ আমরা সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজ দুটি হয়ে যাবে সদৃশ্য কোণী। এখন সদৃশ্য কোণী হলে ত্রিভুজ দুটো হয় পরস্পর সদৃশ্য। ঠিক আছে? সদৃশ্য মানে তারা কি হবে? দেখতে একই রকম হবে। ঠিক আছে? দেখতে কিন্তু একই রকম হবে। তাহলে একই রকম বলতে আমাদের আকৃতি মানে শেপটা কিন্তু একই রকম হবে, তাই তো? সাইজটা ছোট বড় হতে পারে, সাইজ ছোট বড় হতে পারে, কিন্তু শেপটা অর্থাৎ আকৃতিটা কিন্তু একই রকম হবে, আকারটা ছোট বড় হতেই পারে। তাহলে নিশ্চয়ই তোমরা সদৃশ্য ব্যাপারটা বুঝতে পেরেছো, মানে দেখতে একই রকম, অর্থাৎ শেপটা হচ্ছে একই রকম হবে। ঠিক আছে? আর সদৃশ্য কোণী বলতে আমাদের কি হচ্ছে, যে একটা ত্রিভুজের তিনটা কোণের সঙ্গে অপরটি ত্রিভুজের তিনটা কোণের সমান, অনুরূপ কোণগুলি সমান হবে, তখন তার সদৃশ্য কোণী বলা হচ্ছে। সদৃশ্য কোণী হলে তারা সদৃশ্য হয়। ঠিক আছে? তাহলে দুটো কথা মনে রাখতে হবে, সদৃশ্য কোণী হলে হচ্ছে সদৃশ্য, আবার এর উল্টো কথাটাও সঠিক, সেটা আমরা একটু পরে বলছি। এখন এই পদ্ধতিতে যেটা বলা হচ্ছে যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য কোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সদৃশ্য সমানুপাতি, সদৃশ্য বলছি, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। ঠিক আছে? তো অনুরূপ বাহুটা চিনতে আমাদের একটু অসুবিধা হয়। ঠিক আছে? ওটাকে আমরা এমনভাবে আজকে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখবে আর তোমাদের কোনো সমস্যা হবে না। যখন তোমরা দেখছো যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, নিশ্চয়ই তোমাদের সেরকম কোনো কন্ডিশন প্রশ্নতে দেওয়াই থাকবে, তখনই আমরা ওই দুটো কোণকে একটি করে দাগ দিয়ে চিহ্নিত করে নেব। আর তারপর দেখব যে ধরো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এটাকে আমরা দুটি করে দাগ দিয়ে চিহ্নিত করলাম। আর অপর যে কোণটা পড়ে থাকলো সেটাকে আমরা তিনটি করে দাগ দিয়ে আমরা চিহ্নিত করলাম। হয়েছে? তাহলে অনুরূপ বাহু বলতে এবির সঙ্গে ডিই হবে। কেন? যখন আমি এবি বাহুটাকে বলবো তখন তুমি এ এবং বি এই দুটো প্রান্তের দিকে লক্ষ্য করে দেখো যে একদিকে আছে একটি দাগ, অপর দিকে আছে দুটি দাগ। তাহলে এখানে লক্ষ্য করে খুঁজে বের করো, এখানে দেখো একটি দাগ আর দুটি দাগ, তার মানে অবশ্যই এবির সঙ্গে তোমার ডিই এটা হয়ে যাবে তোমার অনুরূপ বাহু। এখন কি বলা হলো, যে দুটি ত্রিভুজ যদি সদৃশ্য কোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতি, অর্থাৎ অনুরূপ বাহুগুলির অনুপাতটা কিন্তু একই হবে। তাহলে এবির সঙ্গে ডিইর যা অনুপাত হয়েছে, বিসির সঙ্গে ইএফ এর তাই অনুপাত হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বিসির সঙ্গে আমরা ইএফটা কেন সদৃশ্য, কেন অনুরূপ বাহু বললাম।
কারণ দেখো এদিকে বি সি, বি প্রান্ত আর সি প্রান্ত লক্ষ্য করে দেখো, এদিকে দুটো দাগ, এদিকে তিনটে দাগ, দুটো দাগ, তিনটে দাগ। তাহলে অবশিষ্ট যে বাহুটি পড়ে আছে এটির ক্ষেত্রে হচ্ছে এসি আর এটির ক্ষেত্রে হচ্ছে ডিএফ। অর্থাৎ দুটো ত্রিভুজ যদি সদৃশ্য কোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, অর্থাৎ অনুরূপ বাহুগুলির সমানুপাতি হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা শিখতে পারলাম। এরপর লক্ষ্য করো, যদি এমন হতো, ধরো এখানে আমি একটা ত্রিভুজ নিলাম আর এইখানে আরেকটি আমি ত্রিভুজ নিলাম, হয়েছে, ধরো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে আমি দেখো সঙ্গে সঙ্গে একটি করে দাগ দিয়ে দিচ্ছি। এবার ধরো এই কোণটির সঙ্গে তোমার এই কোণটি সমান, তাহলে দেখো এইটির সঙ্গে এইটি দাগ দিয়ে দিলাম। এবার ধরো অবশিষ্ট যে কোণটি পড়ে আছে এই কোণটির সঙ্গে ধরো এই কোণটি সমান, হয়েছে। তাহলে অবশ্যই ত্রিভুজ রয়েছে সদৃশ্য কোণী। এখন সদৃশ্য কোণী হলে এখনই আমরা কি বললাম, যে সদৃশ্য কোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। এখন আমি যদি এটাকে নাম দিয়ে দিই এ বি সি, আর এটিকে যদি আমরা নাম দিয়ে দিই ডি ই এফ, তাহলে বলো তো এবারে আমি কিভাবে লিখবো অনুরূপ বাহুগুলো? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে আমরা অনুরূপ বাহু চিনছি। এখন আমি যদি এর ক্ষেত্রে এ বি নিই তাহলে ওই ত্রিভুজটার ক্ষেত্রে কি ডি হবে? ভেবে দেখো, আমি দাগ দেওয়ার সময় কি বলেছিলাম, এই কোণের সঙ্গে এই কোণ, এই কোণের সঙ্গে এই কোণ এবং এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে যখন আমি এ বি লিখবো, এ এবং বি এর দুটো প্রান্ত তুমি চিন্তা করে দেখো, দুটো প্রান্তর একদিকে আছে একটি দাগ, একদিকে তিনটি দাগ, তার মানে এখানে কোণটা হয়ে যাবে, এখানে হয়ে যাবে ডি এফ। নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে এ বি বাই হয়ে গেল ডি এফ। তাহলে এখানে এসি বাই কত হয়ে যাবে? এসি লক্ষ্য করো 1 এবং 2, একটা দাগ এবং দুটো দাগ, তাহলে এক্ষেত্রে কোণটা হয়ে যাবে ডিই, তাই না? এবং এটার ক্ষেত্রে যদি আমি বিসি নিই, বিসি দেখতে পাচ্ছি তিনটে এবং দুটো, তার মানে নিচের যে বাহুটি পড়ে থাকলো সেটি হয়ে যাচ্ছে, হয়েছে। তাহলে যখনই তুমি সদৃশ্য কোণী দুটো ত্রিভুজকে বলছো তখনই নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন কোন কোণগুলো আমার সমান আছে, সেটা আমাদের প্রদত্ত প্রশ্ন থেকে তুমি বুঝতে পেরে যাবে। এবং সেখান থেকে তোমাকে সঙ্গে সঙ্গে ওই দাগগুলো যদি তুমি দিয়ে দিতে পারো তাহলে অনুরূপ বাহু চিনতে আমাদের কোনো অসুবিধাই হবে না। অর্থাৎ আমরা আজকে যেটা শিখলাম যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য কোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো যে সদৃশ্য কোণী হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হচ্ছে, এবং এটাও ঠিক যে তখন কিন্তু তারা দেখতে একই রকম হয়ে যাচ্ছে আকৃতিতে, অর্থাৎ সদৃশ্য হচ্ছে। এখন ধরো তোমাকে এরকম দুটো ত্রিভুজ দিয়ে দিলাম আমি, এরকম ধরো একটা ত্রিভুজ দিয়েছি, আর একটা ধরো এরকমভাবে একটা ত্রিভুজ দিয়ে দিচ্ছি, এরকমভাবে দুটো ত্রিভুজ তোমাকে দিয়ে দেওয়া হলো। এখন আমি বলে দিলাম যে এটার নাম হচ্ছে এ বি সি, আর এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি ধরো পি কিউ আর, হলো। এখন ধরো এই যে কোণটা, এই কোণটা দেওয়া আছে ধরো 110 ডিগ্রি, আর এই যে কোণটা, এই কোণটা দেওয়া আছে 110 ডিগ্রি, এই যে কোণটা, এই কোণটা দেওয়া আছে তোমার 30 ডিগ্রি, হয়েছে, আর এই কোণটা দেওয়া আছে তোমার 30 ডিগ্রি। তাহলে অবশিষ্ট এই কোণটা দেখতেই পাচ্ছ তোমার কত হবে, 40 হয়ে যাবে, কারণ 40, 30, 70, 110, 180 হয়। তাহলে এর ক্ষেত্রে এই যে কোণটা হয়ে যাবে 40 ডিগ্রি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো ত্রিভুজের দেখো তিনটি করে কোণ কিন্তু সমান আছে, আছে না? এর যে 30 ডিগ্রি কোণটি আছে, এরও দেখো 30 ডিগ্রি কোণটি আছে। এর যে 40 আছে, আমি ধরো দুটো দাগ দিয়ে দিলাম, তাহলে এর ক্ষেত্রে 40 মানে এর দুটো দাগ, এই কোণটা হয়ে যাচ্ছে। আর এর ক্ষেত্রে একটি কোণ আছে তোমার কত, 110 ডিগ্রি, এর ক্ষেত্রে দেখো তোমার একটি কোণ আছে 110 ডিগ্রি। অর্থাৎ দুটো ত্রিভুজেরই অনুরূপ তিনটি করে কোণ কিন্তু সমান আছে, তার মানে এই দুটো ত্রিভুজ হচ্ছে কি, সদৃশ্য কোণী। এখনই আমরা বললাম যে সদৃশ্য কোণী হলে কিন্তু দেখতে তারা একই রকম হবে, অর্থাৎ সদৃশ্য হবে, তাহলে দুটো হচ্ছে সদৃশ্য। এখন দেখবে যে দুটো ত্রিভুজ যখন সর্বসম হতো তখন কিন্তু আমরা এইরকম চিহ্ন দিয়ে আমরা লিখতাম, ঠিক আছে। এখন লক্ষ্য করো এই যে দুটো ত্রিভুজ সদৃশ্য হলো, সদৃশ্যের ক্ষেত্রেও কিন্তু একটি চিহ্ন ব্যবহার করা হয়। দেখো এই যে ত্রিভুজ এবিসি, আর এদিকে যদি আমি ত্রিভুজ লিখি পি কিউ আর, এই দুটো ত্রিভুজ যে সদৃশ্য এটাকে কিন্তু আমরা এইরকম চিহ্ন দিয়ে প্রকাশ করব। এইরকম চিহ্ন যে তুমি দেখতে পাও দুটো ত্রিভুজের মাঝে, তখন তোমরা অবশ্যই বুঝে নেবে যে দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ্য বলা হয়েছে, ঠিক আছে। এখন দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তাহলে এখানে অনুরূপ বাহু কোনগুলো বলো তো, কোনটার সঙ্গে কোনটা হবে তোমাদের চিনতে আর অসুবিধা হওয়ার কথা নয়। যদি আমি এবি নিই,
এবি নিই, তাহলে ওটার ক্ষেত্রে কোনটা নেবো? তুমি কোনটাকেও দেখতে পারো, দাগটাকেও দেখতে পারো, দাগটা আমি সেভাবে দিয়ে রেখেছি। তাহলে এটার যে এবি বলা আছে, এবি দুটো প্রান্তকে লক্ষ্য করলে একদিকে 40, একদিকে 110। তাহলে একদিকে 40, একদিকে 110, মানে দেখতে পাচ্ছি আমরা ওটার ক্ষেত্রে কোনটা অনুরূপ বাহু হয়ে যাবে? এবির সঙ্গে হয়ে যাবে কিউ আর বাহুটা হচ্ছে অনুরূপ বাহু। এখন আমি যদি এটার ক্ষেত্রে বিসি নিই, তাহলে কোনটা লিখবো ওটার ক্ষেত্রে? বিসি মানে দেখো 110 আর 30, এটার ক্ষেত্রে 110 আর 30 মানে হয়ে যাচ্ছে তোমার কত? পি আর। ঠিক আছে। আবার দেখো এটার ক্ষেত্রে যদি আমি এসি নিই, তাহলে এসিতে আমি দেখতে পাচ্ছি 40 এবং 30, এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার পি কিউ। হয়েছে? তাহলে দুটি ত্রিভুজ যদি সদৃশ্য কোণী হয়, তাহলে তারা দেখতে একই রকম হবে, অর্থাৎ আকৃতিতে একই রকম হয়ে যাবে। হয়েছে? মানে সদৃশ্য হবে। এবং সদৃশ্য হলে তারা কি হচ্ছে? তাদের অনুরূপ বাহুগুলি হয়ে যাচ্ছে সমানুপাতি, অর্থাৎ অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে। এবং কিভাবে আমরা লিখবো সেটা কিন্তু তোমাদেরকে প্রকাশ করতে পারলাম। ঠিক আছে? কিভাবে লিখবো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো, কিভাবে তোমরা অনুরূপ বাহুগুলিকে চিনবে এবং কিভাবে অনুপাতটাকে তোমরা লিখবে। ঠিক আছে। আচ্ছা, এটার যে বিপরীত উপপাদ্য, অর্থাৎ যদি তোমাদেরকে এটা বলা থাকতো, ঠিক আছে, যে দুটি ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ্য, অর্থাৎ অনুরূপ বাহুগুলি কি? অনুরূপ বাহুগুলি হচ্ছে সমানুপাতি। অর্থাৎ দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি যদি সমানুপাতি হয়, তাহলে অবশ্যই ত্রিভুজটি হয়ে যাবে কি? ত্রিভুজ দুটি হয়ে যাবে সদৃশ্য কোণ। মানে ধরো এরকম বলা আছে যে দুটো ত্রিভুজ, আমরা একটু আগে যেটা শিখলাম, যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য কোণী হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ দুটি হয়ে যাচ্ছে সদৃশ্য, অর্থাৎ দেখতে একই রকম হয়ে যাচ্ছে, শেপটা একই রকম হয়ে যাচ্ছে, অর্থাৎ আকৃতিতে একই রকম হয়ে যাচ্ছে, এবং তাদের অনুরূপ বাহুগুলি কিন্তু কি হয়ে যাচ্ছে? অনুরূপ বাহুগুলি কিন্তু সমানুপাতি হচ্ছে। এটা আমরা দেখলাম আগেরটার ক্ষেত্রে। এখন তোমাকে বলা হচ্ছে যে অনুরূপ বাহুগুলি সমানুপাতি, আর কিছু বলা নেই। ঠিক আছে? এটাই তোমাদের উপাদ্য 46 নাম্বার। এখানে কি বলা হচ্ছে? যে অনুরূপ বাহুগুলি হচ্ছে সমানুপাতি, অর্থাৎ ধরো এবি, এবি বাই ডিই, ধরো এবি আমি একটা দাগ দিলাম, এখানে বাহুতে একটা দাগ দিচ্ছি, এবি বাই ডি। ধরো এটা বলা আছে বিসি বাই ই এফ, বিসি বাই এফ, তাহলে এই বাহুটার আর এই বাহুটা হচ্ছে অনুরূপ বাহু, নিশ্চয়ই বুঝতে পারছো। আর বলা আছে কি? এসি বাই ডিএফ। ঠিক আছে, আমি এখানে 3টা করে দাগ দিয়ে দিলাম। এখন এটার থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এটা কিন্তু প্রদত্ত কন্ডিশন, মানে এটা আমাদের দেওয়া আছে, প্রদত্ত শর্ত দেওয়া আছে যে দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য। তাহলে সদৃশ্য মানে হচ্ছে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি, এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা দেখব যে সদৃশ্য হলে অবশ্যই ত্রিভুজ দুটি সদৃশ্য কোণী বটে। ঠিক আছে? যেমন আগেরটা ক্ষেত্রে আমরা দেখলাম যে সদৃশ্য কোণী হলে সদৃশ্য হচ্ছে, অর্থাৎ অনুরূপ বাহুগুলি সমানুপাতি হচ্ছে। এখন এটারে তুমি উল্টো কথাটা চিন্তা করে দেখো, যে যদি সদৃশ্য হয়, অর্থাৎ অনুরূপ বাহুগুলি যদি সমানুপাতি হয়, তাহলে অবশ্যই ত্রিভুজ দুটি হবে সদৃশ্য কোণী। এখন সদৃশ্য কোণী হলে কোন কোনটার সঙ্গে কোন কোনটা সমান, এটা আমাদের কিন্তু চিনার দরকার আছে। কি করে চিনবে? একই রকমভাবে যখন আমরা কোণের ক্ষেত্রে করছিলাম, কোণে দাগ দিচ্ছিলাম, এখন আমাদের দেওয়া আছে বাহুগুলোর অনুরূপ বাহুগুলো সমানুপাতে, তখন আমরা দেখো বাহুতে দাগ দিয়েছি। এখন কোনটাকে চেনার উপায় হচ্ছে, যদি আমরা এ কোণটা নিই, তাহলে এখানে এ কোণটার সঙ্গে ওদিকের কোন কোণটা সমান হবে। দেখো এদিকে একটা দাগ, এদিকে 3টে দাগ, একটা 3টে, মানে এখানে দেখো ডি কোণটা হয়ে যাবে, তাই না? এবার দেখো এখানে যদি আমি বি কোণটা নিই, তাহলে বি কোণটা নিলে দেখো 1 আর 2, এখানে 1 আর 2 মানে দেখো ই কোণটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? আবার দেখো এখানে সি কোণ, সি কোণ মানে দেখো এখানে 2 আর 3, দেখো 2 আর 3 মানে এখানে এফ কোণটা হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো যে সদৃশ্য হওয়ার পর যে অনুরূপ বাহুগুলি সমানুপাতি বলা ছিল, সেক্ষেত্রে আমরা কোন কোনটার সঙ্গে কোন কোনটা সমান, অর্থাৎ অনুরূপ কোনগুলো চেনারও তোমাদেরকে নিয়ম আমি বলে দিলাম। এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবো। ঠিক আছে? এরপর আমরা চলে যাব উপপাদ্য 47। সেখানে কি বলা হচ্ছে লক্ষ্য করে দেখো। ঠিক আছে? সেখানে কি বলছে 47-এ? যে দুটো এমন ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ আছে। ধরো এই একটা হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজটার আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি। আর একটি ধরো এরকম ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার আমি নাম দিয়ে দিচ্ছি ডি ই এফ। এই দুটো ত্রিভুজের একটা করে কোণ সমান। ঠিক আছে? একটা করে কোণ সমান বলা আছে, এবং এই কোণটিকে যে দুটি বাহু ধরে রেখেছে, অর্থাৎ ধারক বাহু, এর ক্ষেত্রেও যে ধারক বাহু, এই ধারক বাহুগুলোর অনুপাত হচ্ছে সমান। তার মানে দেখো এখানে বলা আছে যে এবির সঙ্গে ডির যে অনুপাত, এসির সঙ্গে ডিএফ এর সেই অনুপাত হয়েছে। আর একটি করে কোণও বলা আছে, ধরো এই কোণটা যদি এক্স হয়, তাহলে এই কোণটা হয়ে যাবে এক্স। সেক্ষেত্রে বলছে যে অবশ্যই ত্রিভুজ দুটি হয়ে যাবে সদৃশ্য। ঠিক আছে?
পারলে বুঝতে? তাহলে কখন সদৃশ্য লিখতে পারি, এখানের অপর একটি কন্ডিশন, এটার প্রমাণটা কিন্তু মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়। আগের যেমন 45 দুটোরই অন্তর্ভুক্ত ছিল না মূল্যায়নের ক্ষেত্রে, এটাও নয়। তাহলে এটা স্টেটমেন্টটিকে ভালো করে বুঝে রাখতে হবে যে দুটি ত্রিভুজের যদি একটি করে কোণ সমান থাকে এবং ওই কোণটিকে যারা ধরে রেখেছে অর্থাৎ ধারক বাহু দুটির অনুপাত, এখানে আমি একটু লিখেই দিই যে এবি বাই ধরো ডিই, এবি বাই ডিই, সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাচ্ছে এসি বাই ডিএফ। ঠিক আছে, এসি বাই ডিএফ। এবি বাই ডি, এসি বাই ডিএফ। কী কী কন্ডিশন দেওয়া আছে, যে দুটো ত্রিভুজের যদি একটি করে কোণ সমান দেওয়া থাকে এবং তাদের ধারক বাহুগুলি যদি সমানুপাতি হয়, অর্থাৎ এবির সঙ্গে ডি এবং এসির সঙ্গে ডিএফ এই অনুপাতে যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বলে দিতে পারবো যে ত্রিভুজ দুটি হচ্ছে পরস্পর সদৃশ্য। ঠিক আছে, দেখো তাহলে তোমাকে এইখানে যদি আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ধরো একটা ত্রিভুজ তোমার বলা আছে, তাহলে এরকম আর এরকম ধরো দুটো ত্রিভুজ আর একটা ত্রিভুজ এরকম। আচ্ছা, এইখানে তোমার এটাকে নাম ধরো আমি দিয়ে দিলাম এ বি সি। ঠিক আছে, আচ্ছা এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম আমি ধরো দিয়ে দিচ্ছি পি কিউ আর। ধরো এই কোণটা তোমার কিছু একটা কোণ ধরো 50 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটা ধরে নাও 50 ডিগ্রি হয়েছে। এবার তোমার ধরো এইটা বলা আছে ধরো 10 সেন্টিমিটার, আর এইটা বলা আছে ধরো 3.5 সেন্টিমিটার। আর এইটা বলা আছে ধরো 8 সেন্টিমিটার, আর এইটা বলা আছে ধরো 5 সেন্টিমিটার। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে এই ত্রিভুজ দুটো কি পরস্পর সদৃশ্য হবে? তখন আমরা কি করব, লক্ষ্য করে দেখো একটি করে কোণ সমান দেওয়া আছে আর বাকি দুটো করে বাহুর মাপ দেওয়া আছে। তখন তোমাকে এই 47 নম্বর উপাদ্যটাকে স্মরণ করতে হবে। সেখানে কি বলা ছিল যে দুটো ত্রিভুজে যদি একটি করে কোণ সমান থাকে, ধরো একটা করে কোণ দেখো সমান আছে, আর বাকি যে ধারক বাহুগুলো যদি সমানুপাতি হয়। এখানে একটু লক্ষ্য করার ব্যাপার আছে, তুমি এবিকে পিকিউ দ্বারা ভাগ করো, অর্থাৎ এবির সঙ্গে পিকিউর একটা অনুপাত বের করো। এবির সঙ্গে পিকিউ, এবিটা কত বলা আছে 10, পিকিউটা বলা আছে কত 5, তার মানে দেখো এর অনুপাতটা হচ্ছে 2/1, মানে 5 2 10, 5 1 5, 2 অনুপাত 1 হয়ে গেল। এবার তুমি করো এসির সঙ্গে তুমি পিকিউটা একবার করে দেখো কি আসছে। ঠিক আছে, তাহলে দেখো এসির সঙ্গে যদি আমরা পিকিউ করি, তাহলে দেখো এসিতে আমরা কত পাচ্ছিলাম, এসিতে দেখতে পাচ্ছি আমরা 8 আছে, আর পিকিউতে দেখো আছে কত 3.5। তার মানে এটাকে আমি লিখতে পারি, যদি একটা দশমিক তুলে দিই তাহলে এটা 80/35, তাই না? 80/35। তাহলে দেখো এটা যদি কাটাকাটি করা হয় তাহলে এটা 5 16 80 আর 5 7 35, তাহলে এটা হয়ে যাচ্ছে 16/7। তার মানে দেখতে পাচ্ছি দুটো অনুপাত কিন্তু সমান হচ্ছে না। তার মানে এটা নয় যে হবে না, একটু অন্যভাবেও চেষ্টা করে দেখতে হবে। যেমন এবির সঙ্গে আমি পিকিউ নিয়েছিলাম, তো এবার আমি একটু চেষ্টা করে যদি এবির সঙ্গে এবির সঙ্গে যদি আমি এই বাহুটাকে নিতাম পিকিউ, এবির সঙ্গে তো পিকিউ নিলাম না, এবির সঙ্গে কত নিয়েছিলাম, এবির সঙ্গে আচ্ছা দেখো এই যে এবির সঙ্গে আমরা পি কিউ মানে 5 নিয়েছিলাম, এটা পি কিউ ছিল, এটা পি আর ছিল, যাই হোক এটা আমি পি আর ছিল। তাহলে এবির সঙ্গে যখন আমি পি আর নিয়েছিলাম তখন অনুপাতটা হচ্ছে 2/1। এখন এসির সঙ্গে যদি আমরা পি কিউ নিই সেক্ষেত্রে 8/3.5, মানে এখানে 16/7 আসছে, দুটো নম্বর সমান আসছে না। আর একবার তোমরা টেস্ট করে নেবে যে উল্টো দিকটা ভেবে নিতে পারো, যে এবির সঙ্গে একবার তুমি পি কিউ নিতে পারো, এবির সঙ্গে পি কিউ নিলে কত আসছে 10 তখন হয়ে যাবে 3.5, 10/3.5। তার মানে দেখো এটা হয়ে যাচ্ছে তোমার 100/35, দশমিক জন্য উপরে একটা শূন্য চলে যাবে। তাহলে দেখো এটা কত আসছে 5 20 100, 5 7 35। আর একবার তুমি 8-এর সঙ্গে 5টা নিয়ে দেখতে পারো, সেক্ষেত্রেও দেখো আমাদের সমান দুটো অনুপাত আসছে না। তাহলে এক্ষেত্রে আমি পরিষ্কারভাবে বলে দিতে পারি যে ত্রিভুজ দুটি কখনোই কিন্তু সদৃশ্য হবে না। ঠিক আছে, কারণ এখানে আমাদের কি বলা হলো যে দুটো ত্রিভুজের যদি একটি করে কোণ সমান থাকতে হবে এবং বাকি দুটির অনুপাত মানে ধারক বাহু দুটির অনুপাত কিন্তু সমান হতে হবে, তবে গিয়ে তারা কিন্তু সদৃশ্য হবে। এবং সদৃশ্য হলে তো সদৃশ্য কোণীয় হয়ে যাবে, অনুরূপ কোণগুলো সমান হবে, সেটা তো হবেই। হয়েছে, তাহলে দেখো তুমি একটু যদি চেঞ্জ করে দাও, এই 3.5টাকে যদি আমরা 4 করে দিই তাহলে দেখো মনে হচ্ছে হয়ে যাওয়ার কথা। এখন দেখো তো এবির সঙ্গে যদি আমি পিকিউ করি, এবির সঙ্গে পিকিউ নয় পিআর, এবির সঙ্গে যদি আমি পিআর করি তাহলে দেখো 10-এর সঙ্গে 5 ভাগ হয়ে পরে 2/1 হয়ে যাচ্ছে, খুব ভালো। এবারে এসির সঙ্গে তুমি পিকিউ করো, এসির সঙ্গে পিকিউ 8-এর সঙ্গে দেখো এটা আমি হয়ে যাবে 4।
তাহলে দেখো তুমি 4 দ্বারা এবারে তুমি ভাগ করে দেখো, 4 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 4 দুগুণে 8 আর 4 একে 4, দেখো দুটো অনুপাত সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আমি একটু চেঞ্জ করে দিই যে 10 এটা 4 এটা 8 যদি এটা 5 করা হয়, ঠিক আছে, তাহলে দেখো এবি বাই পিআর এসি বাই পি কিউ এই দুটো অনুপাত সমান হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেখো এই যে উপাত্তরে যেটা বলা হলো তার সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ একটি করে কোণ সমান এবং ধারক বাহুগুলি সমানুপাতি, তখন আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি হচ্ছে পরস্পর সদৃশ্য। ঠিক আছে, এবং সেটাকে লেখার তো নিয়ম বলেই দিলাম। সেক্ষেত্রে আমরা বলতে পারবো এ বি সি সদৃশ্য পি কিউ আর। ঠিক আছে, তাহলে আমরা এই যে তিনখানা যে আমরা এখনই বললাম উপপাদ্যের মতো, সেগুলোকে আমরা স্টেটমেন্টগুলোকে শুধু বললাম, প্রমাণগুলো বলিনি, প্রমাণগুলো আমাদের মূল্যায়ন অন্তর্ভুক্ত নয়। এখান থেকে আমরা এইটুকু শিখলাম যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য কোণী হয় তাহলে তারা পরস্পর সদৃশ্য হবে, এবং পরস্পর সদৃশ্য হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। এবং এর উল্টো কথাটাও ঠিক, যে অনুরূপ বাহুগুলি যদি সমানুপাতি দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজ দুটি কী হবে, অবশ্যই সদৃশ্য এবং তারা সদৃশ্য কোণে। উল্টো দিক থেকেও এটাও সঠিক। এবং পরে যেটা আমরা শিখলাম যে দুটো ত্রিভুজের যদি একটি করে কোণ সমান থাকে এবং তাদের ধারক বাহুগুলির অনুপাত যদি সমান থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ত্রিভুজগুলি অবশ্যই হয়ে যাবে সদৃশ্য। ঠিক আছে, বেশ। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে প্রয়োগ 13। ঠিক আছে, প্রয়োগ 13তে আমরা যাব। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রয়োগ 13তে বলা হচ্ছে যে দুটি সদৃশ্য ত্রিভুজ আছে ধরো। ঠিক আছে, দুটি সদৃশ্য ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর একটা হচ্ছে এই একটা ত্রিভুজ। তো দুটি সদৃশ্য ত্রিভুজ, এটা ধরো এ বি সি আর এটা হচ্ছে ডি ই এফ। তাহলে তোমাদের এখানে যেটা বলা আছে যে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতি হবে। তাহলে দেখো এখানে তোমাদের প্রদত্ত কন্ডিশন কি, এখানে প্রদত্ত মধ্যে যেটা দেওয়া আছে যে দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এটা সদৃশ্য হচ্ছে ত্রিভুজ ডি ই এফ। এই দুটো হচ্ছে পরস্পর সদৃশ্য। তোমাকে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে লিখলে যে প্রমাণ করতে হবে, আমরা কি প্রমাণ করব, যে এই ত্রিভুজের যে পরিসীমা, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, এ বি সি ত্রিভুজের পরিসীমা ডিভাইডেড বাই ত্রিভুজ ডি ই এফ এর পরিসীমা, এই দুটো পরিসীমার যে অনুপাত, এই অনুপাতটা হচ্ছে অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতি। এখন অনুরূপ বাহুগুলোকে তোমাকে কিন্তু ধরে নিতে হবে, যেহেতু এ বি সি এবং ডি এ পরস্পর সদৃশ্য বলা আছে, তা নিশ্চয়ই তারা সদৃশ্য কোণই। ধরে নিলাম যে এই কোণটার সঙ্গে তোমার এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে তোমার এই কোণটা সমান, আর এই কোণটার সঙ্গে তোমার এই কোণটা সমান। ঠিক আছে, তাহলে ত্রিভুজটা হচ্ছে সদৃশ্য, অর্থাৎ সদৃশ্য কোণীয় বটে। তাহলে আমাদের অনুরূপ বাহু এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এবির সঙ্গে হচ্ছে ডিই, বিসির সঙ্গে হচ্ছে ইএফ এবং এসির সঙ্গে হচ্ছে ডিএফ। তাহলে আমাদের এবিসি এবং ডিএফ যদি পরস্পর সদৃশ্য হয়, তোমাকে প্রমাণ করতে হবে যে এর যে পরিসীমা আর এর যে পরিসীমা, পরিসীমা মানে তিনটে বাহু যোগফল তোমরা জানো, এগুলো অনুরূপ বাহুগুলোর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এটা হয়ে যাবে এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ সমান এসি বাই কত ডিএফ। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রমাণে যাব। প্রমাণে কি যাব, দেখো যেহেতু ত্রিভুজ এ বি সি এটা সদৃশ্য হচ্ছে ডিইএফ, একটু আগে আমরা বলছিলাম যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতি, অর্থাৎ আমরা বলতে পারি যে এ বি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই ইএফ ইকুয়াল টু এসি বাই ডিএফ। লক্ষ্য করে দেখো, যেহেতু সদৃশ্য তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি, একটু আগে আমরা বলছিলাম। এখন এটাকে লেখা যায়, যেহেতু তিনটাই অনুপাত, আমরা যদি সংযোজন প্রক্রিয়াটাকে ব্যবহার করি, তোমরা এটা নিশ্চয়ই বীজগণিতে শিখেছো অনুপাত সমানুপাত চ্যাপ্টারটিতে, যে লবগুলোকে যোগ করা যায়। ঠিক আছে, এ বি প্লাস বিসি প্লাস এসি ডিভাইডেড বাই ডিই প্লাস ইএফ প্লাস ডিএফ, অর্থাৎ এর লবগুলোকে যদি যোগ করি আর এর হরগুলোকে যদি যোগ করি তাদের যে অনুপাত হবে সেগুলো নিশ্চয়ই এর সঙ্গে সমান হয়ে যাবে। এটা আমাদের সংযোজন প্রক্রিয়ার থেকে আমরা জানি। এখন লক্ষ্য করে দেখো যে এ বি বিসি এসি, এ বি বিসি আর এসি এই তিনটি বাহুর যোগফল মানে কি হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা। তাহলে এর উপরটাতে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর পরিসীমা। ঠিক আছে, পরিসীমা।
আর নিচে আমরা কি লিখবো, ডিই ইএফ আর ডিএফ। ডিই ইএফ আর ডিএফ তিনটি বাহুকে যোগ করলে পাওয়া যাচ্ছে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। তাহলে দেখো যেটা আমরা প্রমাণ করতে যাচ্ছিলাম যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ এর পরিসীমার যে অনুপাত, সেই অনুপাতটা তাদের অনুরূপ বাহুগুলির সঙ্গে অনুপাতের সঙ্গে সমান। ঠিক আছে, শুধু এইখানে তুমি যখন করবে লবগুলোকে হরগুলোকে যোগ অর্থাৎ সংযোজন প্রক্রিয়াটাকে ব্যবহার করবে, তখন তুমি এখানে লিখে নেবে সংযোজন করে পাই। ঠিক আছে, ব্যাস। তাহলে তোমরা বুঝতে পারলে যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের পরিসীমার যে অনুপাতটা অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান হয়ে যাবে। চলো একটা আমরা কোশ্চেন এখান থেকে করে নিই। তাহলে দেখো ব্যাপারটা আরো স্পষ্ট হবে। ধরো দুটি তোমাদের সদৃশ্য ত্রিভুজ আছে। ঠিক আছে, এই দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমাগুলো দেওয়া আছে। ধরো ঠিক আছে, ধরো এই ত্রিভুজটার পরিসীমা মানে হচ্ছে কি বলতো, পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল। এই তিনটি বাহুর যোগফল দেওয়া আছে তোমার ধরো 20 সেন্টিমিটার। ঠিক আছে, আর এই ত্রিভুজের তিনটে বাহুর যোগফল তোমার দেওয়া আছে 16 সেন্টিমিটার, মানে এই ত্রিভুজেরও পরিসীমাটা ধরো দেওয়া আছে। হয়েছে, এখন বলা আছে যে এই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। ধরে নিলাম যে এই বাহুটা হচ্ছে 9 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এর অনুরূপ বাহুটির দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এর অনুরূপ বাহু হচ্ছে এই বাহুটা, যেহেতু দুটো পরস্পর তোমার সদৃশ্য ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এইটার অনুরূপ বাহুটা ধরে নিলাম আমি 1 সেন্টিমিটার। তাহলে তোমাকে ওই এক্সটি বের করতে হবে। তো এখনই আমরা শিখলাম যে এই ত্রিভুজের পরিসীমা এবং এই ত্রিভুজের পরিসীমার যে অনুপাত অর্থাৎ 20/16, এই অনুপাতটা হচ্ছে অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান। তাহলে এর যে বাহুটা 9 তার অনুরূপ বাহুটা আমি x ধরে নিয়েছি, তাই এই x এর মানটি বের করতে হবে। তাহলে পরিসীমার অনুপাতটা হচ্ছে অনুরূপ বাহুগুলোর সঙ্গে অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে সমান। তাহলে এখানে দেখো 4 4 16 আর 4 5 হয়ে যাচ্ছে 20। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 5x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9 4 36। ঠিক আছে, তাহলে x সমান কত? x সমান হয়ে যাচ্ছে তোমার 36 ডিভাইডেড বাই 5। তাহলে 5 7 35, 5 2 10 অর্থাৎ 7.2 সেন্টিমিটার হবে। পারলে নিশ্চয়ই বুঝতে। তাহলে এই যে 9 যে অনুরূপ বাহু, সেই অনুরূপ বাহুটি আমি পেয়ে গেলাম কত? 7.2 সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে তোমাকে কিন্তু এরকম যদি অঙ্ক পড়ে এইভাবে তোমরা করবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা প্রয়োগ 15তে যাব। ঠিক আছে, আচ্ছা 15টা দেখি। দেখো 15তে কি বলা হয়েছে, নিজের মতো করে ভাষাগুলো দেওয়ার চেষ্টা করবে। বলা হয়েছে যে প্রমাণ করি যে কোনো ত্রিভুজ, বলা হয়েছে যে যে কোনো ত্রিভুজের, ধরো ত্রিভুজটা আমি নাম দিয়ে দিলাম ABC, এই যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু, ধরো এবি বাহুটির মধ্যবিন্দু আমি নিচ্ছি ধরো P। হয়েছে, কোনো একটি বাহুর মধ্যবিন্দু অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা, মানে এই বিন্দু দিয়ে অঙ্কন করা হচ্ছে একটি বাহুর সমান্তরাল সরলরেখা, মানে ধরো বিসি বাহুটার সমান্তরাল সরলরেখা আমি অঙ্কন করছি। তাহলে প্রদত্ত কন্ডিশন কি, যে বিসির সঙ্গে এটা ধরো কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে পি কিউর সঙ্গে বিসিটা হচ্ছে সমান্তরাল আর পিটা কিন্তু মধ্যবিন্দু বলা আছে। তোমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কিউ বিন্দুটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে এ কিউ সমান কিউ সি। হয়েছে, আরেকটা জিনিস প্রমাণ করতে হবে যে পি কিউটা হচ্ছে বিসি বাহুটার অর্ধেক। এই পি কিউ সমান হয়ে যাচ্ছে তোমার বিসি বাহুটির অর্ধেক, মানে BC/2। এই দুটো কন্ডিশন তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো এই ত্রিভুজটার মধ্যে দেখো দুখানা ত্রিভুজ ঢুকে আছে। একটা হচ্ছে ত্রিভুজ APQ, লক্ষ্য করছো। আমি শুধু প্রমাণটা করার চেষ্টা করছি, তোমরা নিজের মতো করে ভাষা প্রয়োগ করবে, নিশ্চয়ই বুঝতে পারছো। উপাদ্যকে নিজের মতো করে যত করার চেষ্টা তত তোমরা ভালো বুঝতে পারবে। তাহলে APQ ত্রিভুজ আর ABC ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্য। কেন বলো তো? এটা কিন্তু সদৃশ্য, আমি তোমাদেরকে বলে দিলাম। তোমার কারণটা বলো দেখি কেন? কারণ APQ আর ABC দুটো ত্রিভুজের দেখো একটি কমন কোণ আছে না? একটি কমন কোণ আমি ধরে দিলাম এটা x। এই যে x কোণটা এটা APQরও বটে আবার ABC ত্রিভুজেরও বটে। এখন এইটার সঙ্গে যেহেতু এটা সমান্তরাল, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা হয় অনুরূপ কোণ। ঠিক আছে, তো আমি এটা দিলাম y, এটা দিচ্ছি y। একই রকমভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা হয় অনুরূপ কোণ, তাহলে এটা হচ্ছে z, এটার সঙ্গে এটা z। কেন অনুরূপ কোণ হচ্ছে? কারণ PQ সঙ্গে BCটা সমান্তরাল, এটা তোমরা আগেই জানো।
এই জন্য এবার লক্ষ্য করে দেখো, এই ত্রিভুজের তিনটা কোণ এক্স ওয়াই জেড, আবার বড় ত্রিভুজটার ক্ষেত্রেও তিনটা কোণ এক্স ওয়াই জেড, তিনটা কোণ হচ্ছে সমান। তার মানে এরা হচ্ছে, এই ত্রিভুজটার বড় ত্রিভুজটা পরস্পর সদৃশ্য কোণই, তার মানে এরা হচ্ছে পরস্পর সদৃশ্য, তার মানে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তাহলে এপি কিউ ত্রিভুজটার এপি যদি বাহুটা আমি নিই, তাহলে বলো তো বড়টার ক্ষেত্রে কি নেবো? তাহলে এটার ক্ষেত্রে যদি এপি নিই, এপি মানে দেখো এক্স এবং ওয়াই, প্রান্তের দুটি কোণকে লক্ষ্য করে দেখো, তাহলে এর ক্ষেত্রে হবে এ বি এক্স এবং ওয়াই, দেখো মিলে যাবে। তাহলে এপি বাই এ বি ইকুয়াল টু, এর ক্ষেত্রে কত হয়ে যাবে এ কিউ বাই, দেখো এর ক্ষেত্রে যদি আমি এ কিউ নিই, এ কিউ লক্ষ্য করো এক্স এবং জেড, তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে এক্স এবং জেড মানে এসি হয়েছে। আর একটি বাহু যেটা পড়ে রইল ছোট ত্রিভুজটার ক্ষেত্রে পি কিউ, এই পি কিউ সমান এ পি কিউ, তার নিচে হয়ে যাবে বিসি। কেন পি কিউর সঙ্গে বিসি অনুরূপ বাহু নিশ্চয়ই বুঝতে পারছো, পি কিউ মানে ওয়াই এবং জেড আছে প্রান্ত দুটিতে, এই বিসি বাহুরও প্রান্ত দুটিতে দেখো ওয়াই এবং জেড আছে। এখন লক্ষ্য করে দেখো, তোমাদেরকে আগেই বলা ছিল যে পি বিন্দুটা কি বিন্দু, পি বিন্দুটা হচ্ছে তোমার এ বি বাহুর মধ্যবিন্দু, এটা আমাদের প্রদত্ত কন্ডিশন। তাহলে অবশ্যই এপি সমানই পিবি, তাহলে এপি সমান আমি পিবি বসিয়ে দিতে পারি, তাহলে এপি সমান হয়ে যাচ্ছে তোমার কত পিবি। এপি সমান হয়েছে কত পিবি। তাহলে এপি সমান যদি পিবি হয়, আর এবি সমান কত হবে, এপি সমানই দেখো পিবি, আবার এবি সমান কত তুমি এখান থেকে লক্ষ্য করে দেখো একটু ভালো করে, এ বি, এই এবির মধ্যে দেখো এপি আর পিবি লেখা যায়, বটে না? তাহলে দেখো এবির মধ্যে কি কি আছে, এবির মধ্যে আছে তোমার এপি প্লাস পিবি। তাহলে এখনই তুমি বললে যে এপি আর পিবি সমান, তাহলে এপি সমানে বসাচ্ছি কত পিবি, আবার একটি পিবি হয়েছে, তাহলে কত হয়ে গেল টু পিবি। তার মানে আমি এবির জায়গাতে বসাতে পারি টু পিবি। এটা হচ্ছে টু পিবি। তাহলে এটা হয়ে যাচ্ছে কত এ কিউ বাই এসি হয়েছে, আর এটি হয়ে গেল কত পি কিউ বাই বিসি। এখন লক্ষ্য করে দেখো, এইটা দেখো পিবি কেটে পরে এটা হয়ে গেল হাফ, সমান হয়ে যাচ্ছে এ কিউ বাই এসি আর পি কিউ বাই বিসি। এখন লক্ষ্য করে দেখো দুটো জিনিস আমরা পাচ্ছি, এক হচ্ছে কি যে এ কিউ বাই এসি এটা সমান হয়ে যাচ্ছে হাফ, আর কি আর একটা হচ্ছে পি কিউ বাই বিসি এটা সমানও হয়ে যাচ্ছে হাফ। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে যে এ কিউ সমান কত, এ কিউ সমান হয়ে যাচ্ছে হাফ ইন্টু এসি দ্বারা গুণ করে দাও এসি। তার মানে দেখো এই যে এ কিউ, ছবির দিকে তাকাও, এ কিউ সমান হচ্ছে এসি বাই টু, এই যে এসি বাই টু দেখতে পাচ্ছি এসি বাই টু, তাহলে এই এ কিউর মানটা যদি এসি বাই টু হয়, মানে এসির অর্ধেক হয়, তাহলে অবশ্যই কিউ বিন্দুটা কি, কিউ বিন্দুটা হচ্ছে এসির মধ্যবিন্দু, তার মানেই হচ্ছে এ কিউ সমান হচ্ছে কিউ সি। তাহলে অতএব আমরা বলতে পারবো এখানে যে এ কিউ সমানই হচ্ছে কিউ সি। আচ্ছা, এরপর পড়ে রইল এইটা, এখানে দেখো তখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা পি কিউ সমান কত বলো তো, তাহলে দেখো অতএব পি কিউ সমান এবিসিডি থেকে তুলে দাও, তাহলে বিসি বাই টু, অর্থাৎ এই পি কিউর যে মানটা এটা হচ্ছে এই বাহুটার পরিমাপের অর্ধেক। ঠিক আছে, দেখো কি সুন্দরভাবে আমাদের প্রমাণটা হয়ে গেল, হয়েছে। আচ্ছা, এরপর আমরা যাব পরের যে প্রয়োগটা আছে 16 নাম্বার প্রয়োগ, এই 16 নাম্বার প্রয়োগটাতে আমরা চলে যাই, দেখি এখানে কি বলা হয়েছে। আচ্ছা চলো 16 নম্বর প্রয়োগটা তোমরা একটু পড়ো, দেখো এখানে কি বলা হয়েছে। ত্রিভুজ এবিসি এর, দেখো ত্রিভুজ এবিসি, এ বি সি, এই ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান সি কোণ, মানে এ বি কোণ সমান হচ্ছে সি কোণ, মানে এটা যদি এক্স হয় এটা হয়ে যাবে এক্স। আচ্ছা, ডি ও ই বিন্দু বিএ এবং সি এর উপর এমনভাবে অবস্থিত, বিএ এবং সি এ এই বাহু দুটির উপর এমনভাবে অবস্থিত ডি এবং ই যাতে করে বিডি সমান সি। তার মানে এখানে দেখো ডি নেওয়া হয়েছে আর এইখানে দেখো ই নেওয়া হয়েছে, কেমনভাবে নেওয়া হয়েছে, যাতে করে পরিষ্কারভাবে বলা আছে বিডি সমানই কিন্তু সিই। তার মানে বিডিটা যদি এখানে ধরো ওয়াই একক হয়, তাহলে সিটা হয়ে যাবে তোমার ওয়াই একক, হয়েছে। আচ্ছা, তো তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে ডিই এর সঙ্গে আমাদের বিসি বাহুটা সমান্তরাল। ঠিক আছে, ডি এর সঙ্গে বিসি বাহুটা সমান্তরাল। তোমার প্রথমে কি করবে, ডি এর সঙ্গে ইটাকে জয়েন করে দাও, তোমাকে এই ডি বাহুটার সঙ্গে বিসি বাহুটা সমান্তরাল দেখাতে হবে। এখন লক্ষ্য করে দেখো, যখন ত্রিভুজ এবিসি বলেছিল, এবিসি ত্রিভুজের কিন্তু পরিষ্কার করে এই দুটো কোণ অর্থাৎ বি কোণ এবং সি কোণ, এই দুটো কোণ কিন্তু সমান বলা ছিল, অর্থাৎ এই যে ত্রিভুজটা,
এই যে ত্রিভুজটা এবিসি, এই এবিসি ত্রিভুজটা কেমন ধরনের ত্রিভুজ? অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু ভূমির দুটো কোণ সমান, অতএব আমরা বলতে পারি এবি সমান এসি। ঠিক আছে, এবি সমান কি? এবি সমান হয়ে যাচ্ছে এসি, তাই তো? আচ্ছা, এবার দেখো এবি মানে কি লিখতে পারি আমরা? এবি মানে লিখতে পারি এডি, লক্ষ্য করো, এডি প্লাস ওয়াই, তাই না? আর এসি মানে কি লিখতে পারি? এসি মানে লিখতে পারি আমরা এই, এই প্লাস ওয়াই। এখন দুদিকের ওয়াইটাকে যদি আমরা কেটে দিই, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে তুমি এডি সমানই হয়ে যাচ্ছে এই, এডি সমানই হয়ে গেল কি এই, তাহলে এইটার সঙ্গে এটা হয়ে যাচ্ছে সমান। এখন লক্ষ্য করো যে এডি বাই ডিবি এটা সমান কত? এডি বাই ডিবি, এডি বাই ডিবি, তাহলে এটা সমান লেখা যায় এডি বাই ডিবি, ডিবি মানে দেখো ওয়াই, হয়েছে না? এবার দেখো এডি মানে একটু আগে তুমি প্রমাণ করলে কত? এই, তাহলে এই বাই হয়ে গেল কত? ওয়াই। আচ্ছা, এবার দেখো এই বাই এই যে ওয়াই, এই ওয়াই মানে আমি ইসিও লিখতে পারি, ওয়াই মানে ইসিও লিখতে পারি। তাহলে আমাদের হলো কি? হলো দেখো এডি বাই ডিবি, এডি বাই ডিবি সমান হয়ে যাচ্ছে এই বাই ইসি, অর্থাৎ এডি বাই ডিবি এই বাই ইসি, অর্থাৎ ডির যে রেখাংশটা সেটা এমনভাবে অবস্থান করছে যে এডি বাই ডিবি সমান এই বাই ইসি। তাহলে তোমরা বলো তো থ্যালেসের উপপাদ্যের যে বিপরীত উপপাদ্য সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল যে যদি এরকম হয় যে এডি বাই ডিবি সমান এই বাই ইসি, তাহলে অবশ্যই ডি এর সঙ্গে বিসিটা সমান্তরাল হবে। তা তোমরা কি লিখবে? থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য থেকে পাই ডিই সমান্তরাল বিসি। ঠিক আছে, আচ্ছা চলো পরের যে উপপাদ্যটি আছে আমরা এটা দেখো প্রমাণও আছে, তোমাদের করে দেওয়া আছে, তাও তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এটা আছে তোমার 17 নম্বর যে উপপাদ্যটি আছে। উপপাদ্য ঠিক নয়, এটা প্রয়োগ। দেখো এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর, দেখো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর বলা আছে একটি মধ্যমা এডি, একটি মধ্যমা এডি। আচ্ছা, এডি যেহেতু মধ্যমা তার নিশ্চয়ই ডিটা বিসি বার মধ্যবিন্দু হবে, তার মানে হচ্ছে তোমার অবশ্যই লিখে রাখি আগের থেকে বিডি সমান ডিসি, যেহেতু মধ্যমা বলা আছে। যদি বিসি এর সমান্তরাল কোনো সরলরেখা এবি ও এসি বাহুদ্বয়কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিসি বাহুটার সমান্তরাল একটি সরলরেখা নেওয়া হয়েছে, যেটা কি করা হয়েছে এবি এবং এসিকে পি এবং কিউ, এবি এবং এসিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে বুঝতে পারছি আমরা এটার সঙ্গে এটা সমান্তরাল বলা আছে, হয়েছে। তবে প্রমাণ করি, তবে প্রমাণ করি যে এডি দ্বারা, প্রমাণ করি এডি দ্বারা পি কিউ যে সরলরেখাংশটা সেটা সমদ্বিখণ্ডিত হবে। ঠিক আছে, তার মানে লক্ষ্য করে দেখো এই যে মধ্যমাটাকে পি কিউ যে রেখাংশটা যে বিন্দুতে ছেদ করেছে তার নাম যদি ধরো আমি এম দিয়ে দিই, তাহলে এখানে প্রমাণ করতে বলেছে যে এডি দ্বারা পি কিউ যে রেখাংশটা, পি কিউ যে রেখাংশটা সেটা দুভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে পি এম সমান কিন্তু এম কিউ। ঠিক আছে, পি এম সমান কিন্তু এম কিউ তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আর বিডি সমান ডিসির আমাদের দেওয়া আছে। বেশ, এখন লক্ষ্য করে দেখো যে তোমাকে দুটো ত্রিভুজ আমি দেখাই, ত্রিভুজ এ পি এম আর ত্রিভুজ এ বি ডি। একটু আগে আমরা এরকম দুখানা ত্রিভুজ বলছিলাম যে এ পি এম আর এ বি ডি এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ্য। কেন বলো তো? কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আর এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রেও এই কোণটাই হচ্ছে একই, একই কোণ। আবার এটার সঙ্গে যেহেতু এটা সমান্তরাল, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ হবে, তাহলে এটা যদি ওয়াই হয় এটা হয়ে যাবে ওয়াই, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা হয়ে যাবে অনুরূপ, মানে অর্থাৎ এটা যদি জেড হয় তাহলে এটা হয়ে যাবে জেড। ঠিক আছে, এখন লক্ষ্য করো যেহেতু এ পি এম এবং এ বি ডি এই দুটো হচ্ছে সদৃশ্য কোণী অর্থাৎ সদৃশ্য, তাহলে তাদের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতিক। হয়েছে, তাহলে ধরো আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি পিএম বাহুটাকে নিই, পিএম বাহুটাকে নিই, তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে নিতে হবে বিডি বাহু। হয়েছে, নিশ্চয় তোমাদের বলতে হবে না যে কেন অনুরূপ বাহু হচ্ছে, দেখো ওয়াই জেড, এটা ওয়াই জেড। এর ক্ষেত্রে যদি আমি ছোট ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি এ এমটাকে নিই, এ এমটাকে, তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে অবশ্যই এ ডিটাকে নিতে হবে। কেন বলো তো? কারণ এটার ক্ষেত্রে এ মানে এক্স এবং জেড, বড়টার ক্ষেত্রে এক্স এবং জেড মানে তোমার বড় এডি বাহুটি। হয়েছে, একই রকম ভাবে তুমি এই দুটো ত্রিভুজও কিন্তু সদৃশ্য, পরস্পর সদৃশ্য, মানে ত্রিভুজ এ এম কিউ
এটার সঙ্গে সদৃশ্য হচ্ছে ত্রিভুজ এডিসি। এডিসি, তাই যখন এই ত্রিভুজটার সঙ্গে বড় ত্রিভুজটা সদৃশ্য, তাহলে এদেরও কিন্তু অনুরূপ বাহুগুলি হচ্ছে সমানুপাতি। তার মানে তুমি বলতে পারো এই ত্রিভুজের এএম, এই ত্রিভুজের হচ্ছে এএম, আর বড় ত্রিভুজের হচ্ছে কত, এডি। তাহলে এএম বাই এডি ইকুয়াল টু হয়ে যাবে এম কিউ ডিভাইডেড বাই হচ্ছে ডিসি। নিশ্চয়ই বুঝতে পারছি, একই রকমভাবে করলাম এম কিউ বাই ডিসি। এখন লক্ষ্য করো, এর ক্ষেত্রেও এম বাই এডি আছে, এর ক্ষেত্রেও এম বাই এডি আছে, দুটোকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কত পেয়ে যাবে, এর ক্ষেত্রে পড়ে থাকলো পিএম বাই বিডি ইকুয়াল টু এম কিউ ডিভাইডেড বাই ডিসি। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো, এর হচ্ছে পিএম বাই বিডি, দেখো বিডির মানটা হচ্ছে ডিসির সঙ্গে সমান, কারণ ডিটা ছিল মধ্যবিন্দু, যেহেতু এডি ছিল মধ্যমা, তাহলে বিডির জায়গায় আমরা ডিসি যদি বসিয়ে দিই, তাহলে পিএম বাই ডিসি সমানই হয়ে যাচ্ছে এম কিউ বাই ডিসি। দেখো নিচের যে ডিসিগুলো আছে তুলে দাও, তুললেই তুমি পেয়ে যাবে পিএম সমান এম কিউ, যেটা তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, পিএম সমান এম কিউ। অর্থাৎ এডি যে মধ্যমাটা সেটি পি কিউ রেখাংশটিকে কি করছে, দুভাগে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করছে, প্রমাণ হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা কিন্তু এবার 18 নম্বর যে উপাদ্যটি এসেছে সেটাতে যাব। চলো এটা ভালো করে একটু পড়ে দেখো কি বলতে চেয়েছে। আচ্ছা, 18 নম্বর যে উপাদ্যটি আছে লক্ষ্য করে দেখো এটা কি বলতে চেয়েছে। দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, এবিসিডি, একটি বৃত্তস্থ চতুর্ভুজ এরকম আছে, বৃত্তের ভিতরে চতুর্ভুজটিকে আমরা বৃত্ত চতুর্ভুজ বলে থাকি। ধরো এইরকম ত্রিভুজ চতুর্ভুজটা আছে। আচ্ছা, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এই বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে এবং এবি এবং ডিসিকে বাড়ানো হয়েছে, মানে এবিটাকে এইভাবে আমরা বাড়িয়ে দিচ্ছি আর ডিসিটাকেও আমরা এইভাবে বাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে তারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটাও কিন্তু আমাদের প্রশ্নতেই বলা আছে, সেটা হচ্ছে পি বিন্দু। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। হয়েছে, লেখা হলো নিজের মতো করে লিখবে, কি দেওয়া আছে সেটাকে প্রদত্ত বলা হয়, কি প্রমাণ করতে হবে সেটাকে লিখে নেবে, তারপর প্রমাণটা শুরু করবে। দেখো, যেহেতু এবিসিডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা বলতে পারি যে তাদের বিপরীত কোণগুলি হচ্ছে পরস্পর সম্পূরক। হয়েছে, তোমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপাদ্যের ভিডিওটি অবশ্যই দেখে নেবে, সেখান থেকে আমরা প্রমাণ করেছিলাম যে এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে পরস্পর সম্পূরক, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে পরস্পর সম্পূরক। এখন লক্ষ্য করে দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা যদি পরস্পর সম্পূরক, এটা দিয়ে আমি শুরুটা করছি, তাহলে এডিসি হয়েছে প্লাস এবিসি এর পরস্পর সম্পূরক মানে দুটোতে যোগ করলে 180 ডিগ্রি হবে। হয়েছে, আবার দেখো এটা যদি একটাই সরল লেখা এপি, তাহলে এই কোণটা এবং এই কোণটা দূরত্ব মিলে কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এবিসি কোণ প্লাস সিবিপি কোণ, এই দূরত্ব মিলেও কিন্তু 180 ডিগ্রি হবে। যেহেতু দুটোই 180 ডিগ্রি, অতএব আমরা ডান সাইডটা যেহেতু একই আছে, বাঁ সাইডটা আমরা কি লিখতে পারি, অতএব এডিসি কোণ প্লাস এবিসি কোণ সমান এবিসি কোণ আর সিবিপি কোণ। হয়েছে, তাহলে এখানে দেখো এবিসি কোণটা আমার কেটে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে আমাদের কি এডিসি কোণ সমানই হচ্ছে সিবিপি কোণ, অর্থাৎ এডিসি মানে এটা যদি এক্স হয় তাহলে সিবিপি এটা হয়ে যাবে এক্স। এটাও দেখবে আমার একটা উপাদ্য ছিল, প্রমাণ আমরা করেছিলাম, প্রয়োগ ছিল যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তার মান হচ্ছে অন্তস্থ বিপরীত, অর্থাৎ এই কোণটার সঙ্গে সমান। ঠিক আছে, যেটাকে আমরা কিভাবে প্রয়োগ, এইভাবে আমরা প্রমাণটা করেছিলাম। ঠিক আছে, দেখবে ওইখানে করা আছে, ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা আমাদের হয়ে গেল সমান। আচ্ছা, একই রকমভাবে যদি আমরা প্রমাণ করি এই রকমভাবে যে এই কোণটার সঙ্গে এইটা হচ্ছে পরস্পর সম্পূরক, অর্থাৎ এই দুটোতে মিলে হচ্ছে 180 ডিগ্রি, এবং এই কোণটা মিলে 180 ডিগ্রি, সেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো যে এই কোণটার সঙ্গে আমাদের এই কোণটা হয়ে যাবে সমান।
ঠিক আছে। আর এই যে কোণটা, এই কোণটাকে আমি জেড নাম দিয়ে দিচ্ছি। এটা দেখো, এই যে ত্রিভুজ পিসিবি আর পিডিএ, এই দুটো ত্রিভুজেরই কিন্তু এটা কমন কোণ। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি দুখানা ত্রিভুজ লক্ষ্য করতে বলবো। ঠিক আছে, কি কি ত্রিভুজ? একটা হচ্ছে ত্রিভুজ বিসিপি, বিসিপি। আর একটা ত্রিভুজ আমি তোমাকে দেখতে বলছি, যেটা হচ্ছে এ পি ডি। খুব ভালো করে দেখো, একটা হচ্ছে বিসিপি এই ত্রিভুজটা ছোট ত্রিভুজ, আর একটা হচ্ছে এ পি ডি এই ত্রিভুজ। এই দুটো ত্রিভুজে কিন্তু পরস্পর সদৃশ্য। কেন বলো তো? কারণ এই ত্রিভুজটা লক্ষ্য করে দেখো, তিনটা কোণ এক্স ওয়াই জেড। বড় ত্রিভুজটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এক্স ওয়াই জেড। তাহলে পরস্পর সদৃশ্য কোণই, তার মানে দুটো ত্রিভুজে যে পরস্পর সদৃশ্য। সদৃশ্য যদি হয় তাহলে অবশ্যই তুমি বলতে পারবে যে অনুরূপ বাহুগুলি হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি বড় ত্রিভুজটার ক্ষেত্রে পিএ বাহুটাকে চুজ করি, যে আমি ধরো পিএ বাহুটাকে নিলাম বড় ত্রিভুজটার ক্ষেত্রে, হয়েছে। আমি যদিও এখানে বিসিবিটা আগে নিয়েছি, আচ্ছা বিসিবি থেকে আগে শুরু করা যাক। আচ্ছা, লক্ষ্য করো, আমি ধরো এখানে পিবি বাহুটাকে নিচ্ছি ছোট ত্রিভুজটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে পিবি যদি বাহুটাকে নিই এই ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে পিবি মানে দুটো প্রান্তকে লক্ষ্য করে দেখো, একদিকে আছে জেড, একদিকে এক্স। তাহলে বড়টার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, একদিকে জেড, একদিকে এক্স, মানে এখানে তোমার কোন বাহুটি আছে? পিডি বাহুটি আছে। তাহলে এটা হয়ে যাবে পিবি বাই পিডি ইকুয়াল টু, এখানে যদি আমি পিসি বাহুটাকে নিই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে পিসি, তাহলে কোনটা হয়ে যাবে? পিসি মানে লক্ষ্য করে দেখো জেড এবং ওয়াই। তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে জেড এবং ওয়াই দুটো প্রান্তকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমরা কোন বাহুটার ক্ষেত্রে ঘটনাটি ঘটছে? পি এ। ঠিক আছে, তাহলে যেহেতু দুটো ত্রিভুজ যে পরস্পর সদৃশ্য, তাহলে আমরা বলতে পারছি যে তাদের অনুরূপ বাহুগুলি হচ্ছে সমানুপাতিক। যেটা আমরা লিখলাম, অনুরূপ বাহু চেনার নিয়ম তো আমি আগে বলেছি, সেটাই আমরা এখানে প্রয়োগ করলাম। এবং এটাকে যদি আমরা গুণ করে দিই, তা দেখতে পাচ্ছি পি এ গুণিত পিবি, লক্ষ্য করে দেখো পি এ গুণিত পিবি সমান হয়ে যাচ্ছে কত? পি সি গুণিত পিডি। ঠিক আছে, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, সেটা দেখো আমরা খুব সহজে প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদেরকে অঙ্কগুলি করতে হবে অনুশীলনে। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে। আমরা নেক্সট ক্লাসে আবার অন্য কোনো কিছু বৈশিষ্ট্য এই চ্যাপ্টারের সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই।